Dear students, how are you? I hope that you are well. By the grace of Almighty Allah, and I am also fine. Dear students, today I will take an English class, class 9 and 10, English second paper, lesson 8. I am Mr. Basir Ahmed, Senior Assistant Teacher, Metongor BRIM High School. Today's our topic is passage narration. Dear students, গত কয়েকটি ক্লাসে আমি সেন্টেন্স নারেশন কীভাবে করবো, অর্থাৎ সেন্টেন্স আলাদা আলাদা, প্রত্যেকটা সেন্টেন্স আলাদা আলাদা কীভাবে আমরা পরিবর্তন করব ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে। তো এগুলো আমরা কিন্তু বেশ কয়েকটা ক্লাসের মাধ্যমে, সম্ভবত 10টা ক্লাস আমি দিয়েছি। 10টা ক্লাসের মাধ্যমে কিন্তু আমি প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা পার্সন কীভাবে পরিবর্তন হয়, টেন্স কীভাবে পরিবর্তন হয়, প্রতিটা টেন্সকে আমরা সেন্টেন্সগুলো কীভাবে চিনব, 5 রকম সেন্টেন্সের আমরা সেন্টেন্সে 5 রকম সেন্টেন্স, যে সাধারণত যে 5 প্রকার, অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটিভ। তো এগুলো প্রত্যেকটা আমি আলাদা আলাদা ক্লাস দিয়েছি, এবং প্রত্যেকটা সেন্টেন্স আমরা কীভাবে চিনব, কীভাবে পরিবর্তন, কোন সেন্টেন্সে কীভাবে পরিবর্তন করতে হয়, হ্যাঁ, কীভাবে রিপোর্টিং ভার্ব সেইডের পরিবর্তে কোন সেন্টেন্সে কী বসে, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা আমি ক্লাসগুলো দিয়েছি। তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখে থাকো, আশা করি যে অবশ্যই উপকৃত হবে। যারা এখনও দেখো নাই তারা অবশ্যই ক্লাসগুলো দেখার চেষ্টা করবে। যদি ওই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখে থাকো এবং বুঝে থাকো, তাহলে আশা করি যে প্যাসেজ নারেশন ইনশাল্লাহ তোমরা পেরে যাবে। ঠিক আছে, ক্লাসগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। আমি আমার এটা সবাই অনেকেই জানো যে ইউটিউবে আমার একটি চ্যানেল আছে, এটা হচ্ছে চ্যানেলটির নাম হচ্ছে বাসির আহমদ। তো তোমরা ইউটিউবে গিয়ে BACHHIR বাসির AHAMMAD আহমদ, বানানটা, প্রনাউন্সিয়েশন যেটা বানানের ব্যাপারে যেটা বলছি, যে বানানটা তোমরা সঠিকভাবে লিখবে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা আসবে, এবং তোমরা ওই চ্যানেলের উপরে বা আমার ছবি আসলে ছবির উপরে ক্লিক করলে তোমরা ক্লাসগুলো পেয়ে যাবে ধারাবাহিকভাবে। এখানে কমার্সের দ্বারা ফিন্যান্স এবং হিসাব বিজ্ঞান পাবে, ইংলিশের পাশাপাশি আর কি ইংলিশ তো থাকবে, ইংলিশ তো আছে, ইংলিশ ক্লাসই বেশি, তো এগুলো পাবে তোমরা। তো আমরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের যে মূল ক্লাসে চলে যাই। আমরা আজকে একটি প্যাসেজ নারেশন করব, এই প্যাসেজ নারেশনের সলিউশন করব। এখানে ডাইরেক্ট স্পিচ দেওয়া আছে, আমরা এটাকে ইনডাইরেক্ট স্পিচ করব। তো তার আগে প্যাসেজ নারেশন কীভাবে, মানে প্যাসেজ নারেশন করার আসলে নিয়ম কিন্তু একই, আলাদা কোনো রুলস নেই, তবে টুকিটাকি কিছু বিষয় আছে যেগুলো একটু জানতে হয়। আর এমনি কিন্তু টেন্স পরিবর্তন, তারপরে যে রিপোর্টিং ওয়েবসাইটের পরিবর্তে কী বসে বা ইনভার্টেড কমার পরিবর্তে কী বসে, যে এগুলো কিন্তু তোমার মানে সেন্টেন্স নারেশন আমরা যেভাবে করছি, অর্থাৎ সেন্টেন্স আলাদা আলাদা যেভাবে পরিবর্তন করছি, ঠিক এখানে কিন্তু নিয়ম কিন্তু সেমই। তো এখানে প্যাসেজ নারেশন মানে হচ্ছে কি, একটা প্যাসেজ আকারে, অর্থাৎ কয়েকটা সেন্টেন্স একসাথে দেওয়া থাকে। এখানে অ্যাসার্টিভ, এই একটা প্যাসেজ নারেশনের মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকতে পারে, ইন্টারগেটিভ থাকতে পারে, অপটেটিভ থাকতে পারে, ইম্পারেটিভ থাকতে পারে, এক্সক্লেমেটিভ থাকতে পারে। এগুলো সেন্টেন্সগুলো আমরা মানে খুঁজে বের করার চেষ্টা করি, যে যেই সেন্টেন্স, ওই সেন্টেন্সের নিয়ম অনুযায়ী কী করবো, আমরা কাজটা করব। আসলে বুঝলে কিন্তু তেমন কঠিন না। তো এখানে মূল ব্যাপার হচ্ছে যে আমাকে অর্থ বুঝতে হবে। যেই কথাটা কিন্তু আমি অনেকবার প্রায় ক্লাসেই বলি, যে ইংলিশ ভালো হতে হলে, ইংলিশে তুমি ভালো কিছু করতে গেলে তুমি ভোকাবুলারি তোমার সমৃদ্ধ করতে হবে, ভোকাবুলারি এনরিচ করতে হবে। পাশাপাশি এইখানে আমাদেরকে অর্থটা অবশ্যই বোঝার চেষ্টা করতে, আর অর্থ না বুঝলে কিন্তু আমরা এটাকে অনেক সময়, এই যে সাবজেক্ট অফ এখানে দেওয়া আছে, কিন্তু অনেক সময় দেওয়া থাকে না, আগে থাকে পরে থাকে। তো কে কথা বলতেছে, প্যাসেজ নারেশনের ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে যে কে কথা বলতেছে, কে কাকে প্রশ্ন করতেছে, কে উত্তর দিচ্ছে, এই বিষয়গুলো যদি আমি না বুঝি তাহলে কিন্তু আমি অ্যান্সার করতে পারবো না। এই জন্য বারবারই অর্থের কথাটা আসে, অর্থগুলো অবশ্যই জানার চেষ্টা করতে হবে।
আমরা যদি বেশি বেশি শব্দার্থ শিখি তাহলে দেখা যাবে কি একসময় ইনশাল্লাহ আমরা অবশ্যই চেষ্টা করতে করতে অর্থগুলো করতে পারবো। তো এই প্রেজেন্টেশন করতে গেলে যেই বিষয়গুলো বা যেই জিনিসগুলো তোমার অবশ্যই জানতে হবে, এই বিষয়গুলো আমি এখানে একটু তোমাদেরকে দেখাচ্ছি। এই রোলস অফ প্রেজেন্টেশন করার কিছু নিয়ম আর টুকিটাকি নিয়ম বলবো আমি এই জন্য যে মূল যে নিয়মকানুন এটা তো আমরা সেন্টেন্স জেনারেশন যখন করছি, যেমন প্রত্যেকটা সেন্টেন্স আলাদা আলাদা পরিবর্তন করছি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টলি, তখন তো আমরা এগুলো শিখছি। ওই নিয়মগুলোই কিন্তু এখানে অ্যাপ্লাই হবে। পাশাপাশি প্রেজেন্ট জেনারেশনের ক্ষেত্রে এই বিষয়গুলো একটু জানতে হয়। প্রয়োজনে এগুলো জানতে হয়, প্রয়োজনে এগুলো ব্যবহার করতে হয়, এই জন্য এগুলো জানতে হবে। যেমন মনে করো প্রেজেন্ট জেনারেশনের মধ্যে যদি ইয়েস থাকে, আমরা লিখবো কি ইয়েসের পরিবর্তে লিখবো রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ। আর যদি নো থাকে তাহলে আমরা লিখবো কি রিপ্লাই ইন দ্য নেগেটিভ। আর যদি একই ব্যক্তির একাধিক বাক্য যুক্ত করতে, একই ব্যক্তির একাধিক বাক্য থাকতে পারে, যে একজনে একাধিক প্রশ্ন করছে, একাধিক 2-3টা প্রশ্ন করছে, তারপরে কেউ আছে যে একাধিক স্পিচ বলছে, বাক্য বলছে, সেন্টেন্স বলছে, তখন এগুলোকে কী করতে হয়, যুক্ত করতে হয়। তো এগুলো যুক্ত করতে চাই সেটা প্রয়োজনে আমরা কি অ্যান্ড এডেড, তারপরে অলসো সেইড, ফার্দার এডেড, এগেইন আস্কড, অলসো আস্কড, অ্যান্ড সেইড, এগুলো প্রয়োজনে ব্যবহার করতে হয়। তো এই জিনিসটা আমরা জানবো যে যদি এই একাধিক বাক্য যুক্ত করতে হয় বা একাধিক প্রশ্ন করে, তখন আমরা এই যে এগেইন অলসো আস্কড এগুলো ব্যবহার করবো। আর যুক্ত করার ক্ষেত্রে অ্যান্ড এডেড, অলসো সেইড, ফার্দার এডেড, অ্যান্ড সেইড এগুলো ব্যবহার করবো। তারপরে যে 4 নাম্বার আছে, কাউকে সম্বোধন করে কিছু বললে অ্যাড্রেসিং এজ ব্যবহার করতে হয়। কাউকে কোনো সম্বোধন করে বলা, যেমন কি, যেমন মম, ফ্রেন্ড, ড্যাড, এরকম যদি বলে তখন আমরা এইগুলো ব্যবহার করবো, এই অ্যাড্রেসিং কথাটা ব্যবহার করবো। তারপর যে বাই আল্লাহ থাকলে কী লিখতে হয়, সোয়ারিং বাই আল্লাহ। বাই আল্লাহ থাকলে আমরা এটা পরিবর্তে লিখবো কি সোয়ারিং বাই আল্লাহ। তারপরে আছে স্যার থাকলে স্যার থাকলে স্যারের পরিবর্তে রেসপেক্টফুলি অর পোলাইটলি ব্যবহার করতে হয়। তাইলে এই বিষয়গুলো আমরা অবশ্যই খেয়াল করবো। এখন চলো আমরা কী করি প্রেজেন্টেশনটা মানে সলিউশন করার চেষ্টা করি। প্রেজেন্টেশন আমরা শুরু করার আগে এখানে আমরা একটু বিষয় জেনে নিই যে এখানে কিন্তু সাবজেক্টের উপরে দেওয়া আছে, কারা কথা বলতেছে, বিষয়টা একটু সহজ। আর অনেক সময় সাবজেক্ট আগে দেওয়া থাকে, অবজেক্ট অনেক সময় দেওয়া থাকে, অনেক পরে দেওয়া থাকে, তো খুঁজে বের করতে একটু সহজ হইলে যে এখানে দেওয়া আছে দুইটাই। তো দি টিচার সেড টু দ্য বয়, শিক্ষক বালকটিকে বলল, ডু ইউ থিঙ্ক দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। বলছে তুমি কি মনে করো যে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। তো এখানে কিন্তু প্রশ্ন করছে, তো এই দ্যাটের থেকে এই যে দ্যাটটা কিন্তু রিলেটিভ প্রনাউন, এটা ব্যবহার করছে। তো এরপরে যে বাক্যটা এটা কিন্তু আসলে একটা প্রবাদ বাক্য। তো এখানে কিন্তু প্রবাদ বাক্য হলে চিরন্তন সত্য কোনো সেন্টেন্স হলে তখন কিন্তু এগুলো টেন্স পরিবর্তন হয় না। তো এর আগ পর্যন্ত দ্যাটের আগ পর্যন্ত যেটা ডু ইউ থিঙ্ক, এটা কিন্তু অ্যাসারেটিভ সেন্টেন্স, এখানে টেন্স পরিবর্তন হবে। ঠিক আছে, এখানে টেন্স পরিবর্তন হবে, কিন্তু দ্যাট থেকে পরেরটার পরিবর্তন হবে না, যেহেতু এটা ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। তাহলে এখানে আমরা বুঝলাম যে এটা হচ্ছে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স। তাহলে আমরা ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের নিয়মটা এখানে প্রয়োগ করবো। হ্যাঁ, ঠিক আছে। তারপরে এই পরে বালকটা উত্তর দিছে, বালকটাকে তো টিচারটা প্রশ্ন করছে, বালকটা উত্তর দিচ্ছে, দি বয় সেড, বালকটি বললো, ইয়েস স্যার, আই থিঙ্ক সো। বলছে হ্যাঁ আমি এমনটাই মনে করি। সম্মানের সাথে বললো যে আমি হ্যাঁ এমনটাই এটা মনে করি। তো এখানে আমরা শুরু করি, আস্তে আস্তে আমরা লেখা শুরু করি। তো প্রথমে আমরা লিখবো কি, দি টিচার সেডের পরিবর্তে হবে কি আস্কড। তো আমরা খেয়াল রাখবো যে ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে সেডের পরিবর্তে এটা কিন্তু রিপোর্টিং ভার্ব, সেটারে কি বলে রিপোর্টিং ভার্ব। তো ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে সেডের পরিবর্তে, অর্থাৎ এই রিপোর্টিং ভার্ব সেডের পরিবর্তে আস্কড বসে। তো যেটা আমরা কিন্তু ইন্টারগ্রেটিভ সেন্টেন্স অবশ্যই আলোচনা করেছি। তাহলে সেই নিয়ম অনুযায়ী সেডের পরিবর্তে কী বসবে আস্কড, তারপর টু বাদ দিব, তারপরে আমরা কী লিখবো অবজেক্টটা লিখবো দি বয়। টু সবসময় বাদ যাবে, তারপরে অবজেক্টটা লিখবো দি বয়। ইনভার্টেড কমার পরিবর্তে কী বসবে ইফ। ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমার পরিবর্তে এখানে যে ইনভার্টেড কমার পরিবর্তে এটার পরিবর্তে এই যে ইফ বসাইছি, তো ইফ বসে আমরা খেয়াল করবো যে এখানে এই যে ডুটা, এটা কিন্তু ইন্টারগ্রেটিভ সেন্টেন্সটা তৈরি করতে এখানে অক্সিলারি ভার্ব হিসেবে বলতেছি না, হ্যাঁ অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তো এই রিপোর্টেড স্পিচের যে সেন্টেন্সটা, রিপোর্টেড স্পিচটা শুরুতে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে, কোনো মডেল ভার্ব থাকে, তাইলে ইনভার্টেড কমার পরিবর্তে কী বসে ইফ বসে। আর যদি এখানে কোনো প্রশ্নবোধক শব্দ থাকতে, হোয়াট, হোয়েন, হুইচ, হাউ, এই যে প্রশ্নবোধক শব্দগুলো যদি থাকে, তখন কিন্তু আবার ইফ বসে না।
ইফ না বসে কি বসে ওইখানে যেটা থাকবে, হোয়াট থাকলে হোয়াটই বসবে, হাউ থাকলে হাউই বসবে, হোয়েন থাকলে হোয়েনই বসবে, এখানে যেই প্রশ্নবোধক শব্দটা থাকবে ঠিক সেটাই এখানে বসবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এখন যেহেতু এখানে অক্সিলারি ভার্ব স্পিচের শুরুতে আছে, এই জন্য আমরা এখানে কী বসাবো, ইনভার্টেড কমার পরে কি ইফ বসাবো। তারপর ইফের পরে আসবে সাবজেক্ট, সাবজেক্ট হবে কিন্তু ইউর থেকে, ইউটা হলো সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন হলে রিপিটিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। তাহলে এখানে অবজেক্ট কী আছে, দি বয়, দি বয়ের প্রনাউন কী হবে, হি, দি বয়ের প্রনাউন আছে হি। তারপরে টেন্স পরিবর্তন হবে, এখানে থিঙ্ক আছে, থিঙ্কের পাস্ট ফর্ম হচ্ছে কি থট, থিঙ্কের পাস্ট ফর্ম হচ্ছে থট, THOUGHT, থট, থিঙ্কের পাস্ট ফর্ম হচ্ছে কি থট। তারপরে ডু কিন্তু বাদ যাবে, ঠিক আছে, আর যদি ডু নট থাকে তখন ডিড নট হবে, আর ডিড নট থাকলে এইটা পাস্ট পারফেক্টে চলে যায় আর কি। তো এখানে ডু নট থাকুক, ডাজ নট থাকুক, এখানে তখন এটা ডিড নট হয়, আর শুধু ডু ডাজ থাকলে কিন্তু বাদ যাবে। তো এরপর এইটা তো আর পরিবর্তন হবে, চিরন্তন সত্য বাক্য বলছি, তাহলে পরেটা আমরা যা আছে তাই লিখে ফেলবো, দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখন বালকটা উত্তর দিছে, তাহলে আমরা লিখবো কি, দি বয় রেসপেক্ট, দি বয় রেসপেক্টফুলি, দি বয় রেসপেক্টফুলি কি স্যারের পরিবর্তে লিখতে হয়, এই যে এখানে আমরা যেটা চাইছি রেসপেক্টফুলি অর পোলাইটলি, অর্থাৎ এখানে রেসপেক্টফুলিও লেখা যাবে, পোলাইটলিও লেখা যাবে, দি বয় রেসপেক্টফুলি। তারপরে ইয়েসের পরিবর্তে কি এই যে লেখা আছে কত, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, তাহলে আমরা লিখবো কি, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। হ্যাঁ, অ্যাফার্মেটিভ। তারপরে দেখো এই ইএসআরের সাথে সাথে কিন্তু কমা দিয়ে সেন্টেন্সটা কিন্তু পুরোটা শেষ হয় নাই, এখানে ফুল স্টপ, তার মানে এখানে এই যে বাক্যটা তার ইয়েস স্যার আই থিঙ্ক সো, এটা একই ব্যক্তি বলছে, তাহলে একই ব্যক্তির ইয়াগুলো যখন আমরা সেন্টেন্সে যুক্ত করতে হলে আমরা ওই যে বলছি অ্যান্ড এডেড দ্যাট অ্যান্ড অলসো সেড দ্যাট, এই এগুলো ব্যবহার করবো। তাহলে এখানে আমরা লিখতে পারি কি, লিখতে পারি অ্যান্ড সেড দ্যাট। তাহলে খেয়াল রাখবো ইয়েসের পরে নো এর পরে কোনো বাক্য যুক্ত করতে হলে আমরা কী করবো, অ্যান্ড সেড দ্যাট ব্যবহার করবো, অ্যান্ড সেড দ্যাট। উত্তর দেওয়া সেন্টেন্সগুলো সবসময় কী হয়, অ্যাসার্টিভ হয়। অ্যান্ড সেড দ্যাট, আই এর পরিবর্তে আবার কী হবে, হি, যেহেতু এখন আইটা তো ফার্স্ট পারসন, তাহলে এখন কথা বলতেছে কারা, এই বালকটি কথা বলতেছে, তাইলে এই বালকের প্রণয়ন কি হি। তারপরে থিঙ্কের থেকে আবার কী হবে, থট, THOUGHT, থট, থিঙ্কের থেকে আবার হবে থট। তারপর হচ্ছে কি সু, তারপরে লিখবো কি দেন, থাকবো দেনের পরে এই যে বলছে যে লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর বয়হুড, হ্যাঁ সেড দি টিচার। এখন টিচারে বসে এখানে কিন্তু বক্তারা কী হচ্ছে শেষে দেখাইছে, হ্যাঁ শেষে দেখাইছে, তো এখানে শেষে দেখাইলেও আমরা কী করবো, আগে লিখবো, তাইলে বুঝবো যে দেন দি টিচার মানে শিক্ষক বলছে, দেন দি টিচার কী বলছে, লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর বয়হুড মানে কি, যে তুমি শৈশব থেকে সততে শিখো, তার মানে তার উপদেশ দিছে। এই যে এই প্রথমে যদি ভার্ব থাকে তাহলে আমরা জানবো যে অবশ্যই এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এবং এখানে অর্থটা বোঝার চেষ্টা করতে, এখানে ইম্পারেটিভ সেন্টেন্স হলেই কিন্তু এখানে উপদেশ হবে এমন না, কিন্তু এখানে কি এটা কি উপদেশ না আদেশ না নিষেধ, এটা কিন্তু সেন্টেন্সটা পড়ে অর্থটা বুঝে আমাকে চিন্তা করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে উপদেশ দিছে যে তুমি শৈশব থেকে সততে শিখো, তাহলে উপদেশ বোঝানো করে বুঝালে আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সে সেটার পরিবর্তে কী বসে, অ্যাডভাইস বসে। এই জন্য আমরা কী করবো, আমি লিখবো দেন দি টিচার advised him মানে কি, বালকটাকে উপদেশ দিছে, দেন দি টিচার অ্যাডভাইসড হিম, ইনভার্টেড করার পরিবর্তে কী বসে, টু। হ্যাঁ, আদেশ উপদেশ অনুরোধ নিষেধ বোঝালে এগুলো এই সেন্টেন্সগুলোর সময় ইনভার্টেড করার পরিবর্তে কী বসে, টু বসে, তাহলে আমরা বসালাম কি, ইনভার্টেড করার পরিবর্তে টু বসালাম। তারপরে আমরা লিখবো এই বাকিটা লিখবো, দি লার্ন টু বি honest from his boyhood, অর্থাৎ এখানে ইউরের জায়গা কিন্তু হিজ হবে, ইউটা হলো পজিটিভ, আর হিয়ের পজিটিভ কি, হিজ, এই যে হিম থেকে আসবে হি, আর হিয়ের পজিটিভ কি, হিজ। আমরা খেয়াল রাখবো এটা, যে এই যে এখানে যেহেতু পজিটিভ আসতে এখানে পজিটিভ করতে হবে। তারপরে হচ্ছে
আচ্ছা, এরপরে বলছে কি যে থ্যাংক ইউ স্যার সেড দি বয়, অ্যান্ড বলছে কি যে বালকটি স্যারকে ধন্যবাদ দিছে। তাহলে এখানে আমরা লিখবো কি দি বয়, এখানে স্যার আছে এই জন্য রেসপেক্টফুলি লিখবো, রেসপেক্টফুলি দি বয় রেসপেক্টফুলি থ্যাংক থেকে হবে থ্যাংকের পাস্ট ফর্ম করতে হবে থ্যাঙ্কড। হ্যাঁ, থ্যাংকের পাস্ট ফর্ম করতে হবে কি থ্যাঙ্কড হিম। ইউর জায়গাত কি হবে হিম, থ্যাঙ্কড হিম। দি বয় রেসপেক্টফুলি থ্যাঙ্কড হিম। আচ্ছা, তারপরে আচ্ছা এরপরে বলছে কি মে আল্লাহ গ্র্যান্ট ইউ এ লং লাইফ সেড দি টিচার টু দ্য বয়। শেষে এই শিক্ষক তাকে বলছে যে আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুক। তার মানে কি এখন তার এই বালকটার জন্য প্রার্থনা করছে। এই স্যারের পরিবর্তে কিন্তু রেসপেক্টফুল হয়েছে, আমরা তো আগেই জানছি। আর এনে থ্যাংকে থেকে হচ্ছে কি থ্যাংকের পাশ কি থ্যাঙ্কড, এখানে কিন্তু ইনভার্টেড পরিবর্তে কোনো কিছু বসবে না। খেয়াল রাখতে হবে যে থ্যাংক ইউ বললে থ্যাংক থাকলে এখানে ইনভার্ট পরিবর্তে কিছু বসে না, আর থ্যাংকের পাশ করতে হয় থ্যাঙ্কড। আর এইখানে কি অবজেক্টটা ওই যে ইউর জায়গাতে হবে কি হিম, যেহেতু এখানে দুজনই তো হি হয়, মানে টিচার এবং বালক, তো হিয়ের অবজেক্ট কি হিম। আচ্ছা, তারপরে হচ্ছে থ্যাঙ্ক হিম, তো এখানে আমরা ফুল স্টপ দিব। তারপরে হচ্ছে এই শেষের যে বাক্যটা, বালকটা কি হচ্ছে এই টিচার তার জন্য প্রার্থনা করছে আল্লাহর কাছে। তা আল্লাহর কাছে কোনো কিছু বললে তো আমরা বুঝি কি যে অবশ্যই প্রার্থনা। তাহলে এখানে লিখবো কি দি টিচার prayed for the boy. প্রেড ফর অর্থাৎ এখানে প্রার্থনা বোঝায়, এটা হলো অপারেটিভ সেন্টেন্স। সেন্টেন্সের শুরুতে যদি মে থাকে তাহলে অপারেটিভ সেন্টেন্সে যদি আশীর্বাদ বোঝায়, প্রার্থনা বোঝায়, তখন কি বসে সেইটার পরিবর্তে প্রেড ফর বসে। তাহলে প্রেড ফর আর অবজেক্ট হলো কি দি বয়, ভালোটার জন্য প্রার্থনা করলো। আর এই অপারেটিভ সেন্টেন্সে ইনভার্ট করার পরিবর্তে কি বসে দ্যাট। তারপরে সাবজেক্ট আসবে কি, সাবজেক্ট হলো আল্লাহ, সাবজেক্ট হচ্ছে কি আল্লাহ। এরপরে সাবজেক্টের পরে কি বসবে মাইট বসবে, নিয়ম অনুযায়ী সাবজেক্টের পরে মাইট বসবে। তারপরে হচ্ছে গ্র্যান্ড ইউটা হবে কি হিম এ লং লাইফ। ডিয়ার স্টুডেন্ট, আশা করি যে তোমরা মানে প্রেজেন্টেশন যেটা আমরা ইন্টারভিউ করলাম, আশা করি যে বুঝতে পেরেছো। হ্যাঁ, মনোযোগ দিয়ে তোমরা ক্লাসগুলো অবশ্যই সবগুলো মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। তো ইম্পারেটিভ সেন্টেন্সের যে একটা কথা বলছি, ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু টেন্স পরিবর্তন একটা জিনিস কিন্তু সুবিধা আছে। ইম্পারেটিভ সেন্টেন্সে আমি যদিও পূর্বের ক্লাসে অবশ্যই আলোচনা করেছি, তাই বলছি যে ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো টেন্স পরিবর্তন হয়, যার কারণে আমরা কিন্তু এই যে ইনভার্ট করার বলতে যে টু বসে এই ইম্পারেটিভ সেন্টেন্সে, এরপরে কিন্তু আর কোনো টেন্স পরিবর্তন হয় না এই সেন্টেন্সটার মধ্যে, ঠিক আছে। হ্যাঁ, তা এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। অন্যান্য সেন্টেন্সের পরিবর্তন হলে এইখানে ইম্পারেটিভ এবং অপারেটিভে দেখা যায় কি যে টেন্সের পরিবর্তন হয় না, আর বাকি সেন্টেন্সগুলোতে টেন্সের পরিবর্তন হয়। তো পরবর্তীতে ইনশাল্লাহ তোমাদের মাঝে আবার একটি ক্লাস নিয়ে ইনশাল্লাহ হাজির হব। তো সবাই ভালো থেকো। আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।